বিভিন্ন সমস্যায় তদবির করে 4 মাসে 32 কোটি টাকা আয় করেছেন এই বলে খবর প্রকাশ করেছে। নেতা দুই সহোদরের বাড়িতে রীতিমতো অবৈধ টাকার পাহাড়ের সন্ধান পেয়েছে আইন শৃঙ্খলা বাহিনী। প্লাস্টিক সিন্ধুকে থরে থরে সাজানো টাকা, এ যেন টাকার গোডাউন। এই সম্পদ কারো আপনি দেখেন ব্যাগের ভিতরে তারা কিন্তু নগদ অর্থ যেগুলো নিয়ে বের হয়েছে এবং এই যে টাকা আমরা এখানে দেখতে পাচ্ছি দুর্নীতির প্রমাণ পাওয়ায় সরাসরি নাহিদ ইসলামকে সেনাবাহিনী তাদের গাড়িতে করে নিয়ে যাওয়া হচ্ছে। দর্শক আপনারা সরাসরি ইতিমধ্যে দেখতে পাচ্ছেন এখানে হট্টগোল দেখা যাচ্ছে। 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির একজন সচিবের বিরুদ্ধে। এবার হঠাৎ করেই নাহিদ এবং সার্জিসের বিরুদ্ধে প্রায় 400 কোটি টাকা দুর্নীতির অভিযোগ উঠেছে। এমন পরিস্থিতিতে হঠাৎ করে কঠোর পদক্ষেপ নিলেন সেনাপ্রধান ওয়াকার। এদিকে কপাল খুলে যাচ্ছে শেখ হাসিনার। কি করতে যাচ্ছে দর্শক সারা দেশে, বিস্তারিত জানতে দেখতে থাকুন। ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলাম অবাঞ্ছিত ঘোষণা করলাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যা হয়েছে, এই সার্জিদ আলম সেখানে গিয়ে যা করেছে, তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় দিয়েছে, প্রত্যেকে ছাত্রলীগের সাবেক নেতা। রূপায়ণের যে আবাসন প্রকল্প, সেখানে সার্জিদ আলম কয়টা প্ল্যাট দখলে নিয়েছে? শুধু এই একটা প্রশ্নের জবাব দিয়ে নাহিদ ইসলাম 3টা কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে পারে না। 5টা বল, আমি একদম খুব সংক্ষেপে। ভিডিওর প্রথমে আপনারা যে বক্তব্যগুলো শুনেছেন, এই বক্তব্যগুলো শোনার পরে সার্জিস অথবা নাহিদরা এই চ্যালেঞ্জটা তারা কি অ্যাকসেপ্ট করবে? এই যে রূপায়ণ টাওয়ারে সার্জিসের কতটা ফ্ল্যাট আছে বা দখলে নিয়েছে, ইভেন সাইফুর সাগর ভাইয়ের ফেস দ্য পিপল প্রোগ্রামে ইসমাইল সম্রাট যতগুলো অভিযোগ আনছে, প্রত্যেকটা অভিযোগের পেছনে সুস্পষ্ট চাঁদাবাজির গল্প আছে। শেখ হাসিনা আবারও কথা বলে যাচ্ছেন, উনি কথা বলে যাবেন এটা বোঝা যায়, এবং সেই প্রবণতা, সেই তার কথা বলার ফ্রিকোয়েন্সি বাড়ছে, এবং আমরা ধারণা করতে পারি সামনের দিকে এটা আরও বাড়বে, এবং হতেও পারে তার চেহারা মধ্যে হতাশা, তার পরাজিত যে অ্যাটিটিউড, সেটা যদি সরে গিয়ে থাকে, তিনি হয়তো ভিডিওতেও সামনে আসবেন। এটা আমাদের জন্য নিশ্চিতভাবেই, আমাদের এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এই নারীর মুখ বন্ধ করা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আবুল বাসির ফারুকী। কি হচ্ছে দেশে, কি ঘটতে যাচ্ছে দেশে? ইতিমধ্যে আপনারা দেখেছেন যে বর্তমানে হঠাৎ করে সারা দেশে শুরু হয়েছে তুমুল অস্থিরতা এবং সারা দেশে রীতিমতো তোলপাড় সৃষ্টি করেছে। আমরা ইতিমধ্যে ভিডিওর শুরুতে অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই এই বিষয়টা আর বেশি বিস্তারিত বলবো না, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়েছে। আমি সংক্ষেপ করার ক্ষেত্রে আপনাকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতেছে, যারা আমার ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলতে এখনো হচ্ছেন, প্লিজ দয়া করে আমার চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর বেশি কথা না বলে আমরা ভিডিওটা একটু ধারাবাহিকভাবে একটু বিস্তারিত দেখে আসবো। 400 কোটি টাকার দুর্নীতির অভিযোগ উঠেছে নতুন রাজনৈতিক সংগঠন জাতীয় নাগরিক পার্টির একজন যুগ্ম সদস্য সচিবের বিরুদ্ধে। যে সদস্য সচিবের নাম হচ্ছে গাজী সালাউদ্দিন তানভীর ওরফে তানভীর আহমেদ। এই তানভীর আহমেদের বিরুদ্ধে ইতিমধ্যেই অনলাইনে অফলাইনে বিভিন্ন জায়গায় নিউজ ছড়িয়ে পড়েছে যে 400 কোটি টাকা ইতিমধ্যেই তিনি বিভিন্ন জায়গা থেকে লোপাট করেছেন। অভিযোগের ক্ষেত্রগুলো হচ্ছে তিনি ডিসি নিয়োগের ক্ষেত্রে অবৈধ পথ অবলম্বন করেছেন, প্রভাব খাটিয়েছেন। পাশাপাশি তিনি আমাদের বাংলাদেশের যে পাঠ্যপুস্তক বই প্রিন্টিং হয়, সেটার জন্য যে কাগজ ক্রয় হয়, এই কাগজ ক্রয়ের জায়গায় প্রতি টনে 15 থেকে 25 হাজার টাকা বাড়তি রেটে তাদের নিজস্ব পরিকল্পনায় পরিকল্পিত জায়গা থেকে কাগজ ক্রয় করে তারপরে এই প্রিন্টিং খাত থেকে প্রায় 400 কোটি টাকার বেশি হাতিয়ে নিয়েছেন এই তানভীর আহমেদ সাহেব। আমরা জানি না কতটুকু এটা সত্য প্রমাণিত হবে, অথবা তানভীর আহমেদ সাহেব বা তার দলের নেতারা, সিনিয়র নেতৃবৃন্দ এ ব্যাপারে কি বিবৃতি দিবেন, কিন্তু এতটুকু অনুমেয় যে কিছু না কিছু এখানে ঘটেছে, এবং তিনি ইতিমধ্যেই সেই দুর্নীতির ক্ষেত্রগুলো জনগণের কাছে স্পষ্ট হয়েছে। তার দুর্নীতির জায়গাগুলো জনগণ এ নিয়ে প্রশ্ন তুলছে, এবং প্রশ্ন তোলাটাই স্বাভাবিক, কারণ বৈষম্য বিরোধী আন্দোলনের নেতাদের সবসময় যে বক্তব্য, সেটা হচ্ছে বাংলাদেশকে নতুন বাংলাদেশ গঠন করতে হবে, যেখানে
সকল প্রকার বৈষম্যের অবসান ঘটাতে হবে। দুর্নীতি, দুষ্কৃতি, চুরি, ডাকাতি, হত্যা, রাহাজানি, অন্যায় অবিচারের বিরুদ্ধে তারা কথা বলে স্লোগান তুলে নতুন রাজনৈতিক এই সংগঠনটি প্রতিষ্ঠিত করেছেন আজকের জাতীয় নাগরিক পার্টি। জাতীয় নাগরিক পার্টির সূচনা হয়েছে, বেশি দিন হয়নি, হয়তো 10 দিনের কম সময়ের মধ্যেই এই পার্টির সূচনা হয়েছে। কিন্তু এই 10 দিন 12 দিনের মধ্যেই যে পরিমাণ তাদের কাছে বিভিন্ন জায়গায় দুর্নীতি, অন্যায়ভাবে প্রভাব বিস্তার করা কিংবা কারো বাসাবাড়ি দখল করা বা কারো উপরে অন্যায়ভাবে কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করা, এই জাতীয় জিনিসগুলো জাতিকে আজকের ভাবিয়ে তুলেছে। আমি বিশ্বাস করি তরুণদের এই সংগঠন সকল প্রকার অভিযোগগুলোকে পিছনে ফেলে সামনের দিকে এগিয়ে যাবে, কিন্তু এই অভিযোগগুলোকে তাদের জাতির কাছে প্রমাণ করতে হবে যে অভিযোগ সত্য নয়, এই সকল অভিযোগ মিথ্যা, কিংবা এই অভিযোগ প্রমাণিত হওয়া ব্যক্তিদেরকে আইনের আওতায় এনে তারা প্রমাণ দেখাবেন যে না, এই দুর্নীতির সাথে এই দলের সাথে কোনো সম্পৃক্ততা নেই। কিন্তু তারা যদি সেটা দেখাতে ব্যর্থ হয় তাহলে বাংলাদেশের মানুষ কারো উপরে আর আস্থা রাখার সুযোগ নেই এবং রাজনৈতিক সংগঠনগুলোর নতুন করে জনগণের কাছে আবেদনময়ী হয়ে ওঠার আর সুযোগ থাকবে না। আমরা বিভিন্ন ধরনের অভিযোগ শুনছি, আমরা পত্রপত্রিকায় দেখছি সমন্বয়কদের বিভিন্ন জায়গায় অ্যারেস্ট করা হচ্ছে। এটা ভালো দিক যে একজন সমন্বয়ক হয়েছে বিধায় তিনি দুর্নীতি করবে, অন্যায় করবে, সেটা আমরা মেনে নিতে পারবো না। বাড়ি দখল করছে, সমন্বয়ক পরিচয় দিয়ে পুলিশ তাদেরকে রিমান্ডে নিচ্ছে, এটা ভালো দিক। বাংলাদেশের প্রত্যেকটি দুর্নীতিগ্রস্ত ব্যক্তিকে গ্রেপ্তার করা, তাকে জেলের মধ্যে নেওয়া, তাকে আইনের কাছে সোপর্দ করা, এটা আমাদের এখনকার সময়ের সবচেয়ে বড় দাবি। অতএব এখানে বিএনপি হোক, জামাত হোক, বৈষম্য বিরোধী আন্দোলন হোক কিংবা জাতীয় নাগরিক পার্টি হোক, কারো কোনো আইনের জায়গায় বেঁচে যাওয়ার কোনো সুযোগ নেই। সেটা যদি হয় তাহলে জনগণ আপনাদেরকে কোনো অবস্থায় প্রশ্রয় দিবে না। কারণ এই 400 কোটি টাকা যে তানভীর আহমেদ সাহেবের বিরুদ্ধে অভিযোগ এসেছে, এই অভিযোগটা নিয়ে আমি মনে করি এই রাজনৈতিক সংগঠনটির দ্রুত সময়ের মধ্যে সংবাদ সম্মেলন করে এর আদিপন্ত জাতির কাছে উপস্থাপন করা, একটা নিউজ আসলে সেই নিউজটা আসলে সত্য কিনা সেটাও আপনাদের প্রকাশ করার জন্য আপনাদের অবশ্যই সামনে আসা এখনই উচিত, এই মুহূর্তে উচিত। কারণ এটা যত ঘন্টা গড়াবে, যত দিন যাবে, তত মানুষের এখান থেকে ইন্টারেস্ট বাড়বে এবং জানার ইচ্ছা থাকবে যে তাহলে কি ঘটনা ঘটছে। দাড়ি রেখে, টুপি দিয়ে, জুব্বা পরে, লম্বা পাগড়ি পরে যে ভদ্রলোকের নামটি এখানে এসেছে, সেই ভদ্রলোকের চেহারা সুরতের মাধ্যমে আমরা এখানে কোনোভাবেই মনে করতে পারি না যে তিনি এই ধরনের দুর্নীতির সাথে সম্পৃক্ত হতে পারেন। কিন্তু তাকে বলা হচ্ছে তানভীর আহমেদ সাহেব, তিনি একটি সিন্ডিকেট এখানে মেনটেইন করে ডিসি নিয়োগ করা থেকে শুরু করে বিভিন্ন প্রশাসনিক কর্মকর্তাদের নিয়োগের ক্ষেত্রে তিনি বড় অঙ্কের টাকা সেখানে হাতিয়ে নিয়েছেন এবং প্রিন্টিং খাতে তিনি এই ধরনের প্রায় 400 কোটি টাকার মতো অতিরিক্ত টাকা নাকি তিনি হাতিয়ে নিয়েছেন বলে বিভিন্ন জনই এখানে আজকের অনলাইনে প্রচার করছে। আমি শুধুমাত্র এটা সত্য এবং মিথ্যা জানতে চাই। আমি এখন পর্যন্ত এই ব্যক্তিকে ব্লেম আমি না জেনে অন্ধের মতো দিতে চাই না এবং এই দলকেও আমি ব্লেম দিতে চাই না। কিন্তু বাংলাদেশে প্রচলিত আছে, বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক সংগঠনগুলোর যে কোনো ত্রুটি বিচ্যুতি আমরা জুলাইয়ের এই 5ই আগস্টের অভ্যুত্থানের পরে যখনই সামনে এসেছে আমরা কিন্তু সর্বাগ্রে এটা প্রচার করেছি, আমরা কিন্তু বক্তব্য দিয়েছি, আমরা কিন্তু প্রত্যেকের বিরুদ্ধে জাতিকে জানিয়েছি। তো আজকে যখন এই ধরনের একটি কর্মকাণ্ড জাতীয় নাগরিক কমিটির একজন সদস্যের মাধ্যমে সংগঠিত হওয়ার অভিযোগ উঠেছে, তখন সেটাকে এড়িয়ে গিয়ে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই, বরং এই জাতীয় কার্যক্রম জাতির সামনে উপস্থাপন করে সকল দুর্নীতিবাজদের মুখোশ উন্মোচন করে দেয়া এখন সময়ের দাবি। প্রিয় সহযোদ্ধা ভাইরা, প্রিয় দেশবাসী, আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই একটি বৈষম্যহীন বাংলাদেশ। আমরা আগামীর বাংলাদেশ গঠন করতে চাই সকল চোর, ডাকাত, সন্ত্রাস, চাঁদাবাজ, দুর্নীতিমুক্ত একটি বাংলাদেশ। আগামীর বাংলাদেশ গঠন করতে চাই বাংলাদেশের সভ্যতা, সংস্কৃতি, ধর্মীয় মূল্যবোধ সকল কিছুকে সমন্বয় করে আগামীর পথ আমরা পরিচালনা করতে চাই। কিন্তু আজ আমরা এখানে যা দেখছি তাতে এই ধরনের কার্যক্রম যদি সংগঠিত হয় তাহলে জনগণ আস্থা হারিয়ে ফেলবে। আমি বৈষম্য বিরোধী আন্দোলনের এই সংগঠনের নেতাদের মাধ্যমে প্রতিষ্ঠিত জাতীয় নাগরিক পার্টির সিনিয়র এবং জুনিয়র সকল শুভাকাঙ্ক্ষীর প্রতি আমার যে আহ্বান থাকবে, আপনারা তরুণ, আপনারা এগিয়ে যাবেন, আপনাদের এগিয়ে যাওয়ার পথ
রুদ্ধ করার জন্য বহু ষড়যন্ত্র যেমন হবে, বহু সত্য সমালোচনাও হবে। এই সমালোচনা নেয়ার এবং সমালোচনা সহ্য করার মানসিকতাও আপনাদেরকে দেখাতে হবে, থাকতে হবে। আপনি যদি দেখাতে ব্যর্থ হন তাহলে অবশ্যই সেটার জন্য আপনাদেরকে কিন্তু জনগণের কাছে জবাবদিহিতা করতে হবে। যেমন আমি আপনাদের পক্ষ হয়েই বলেছিলাম যে আপনাদের বিভিন্ন ধরনের আয়ের উৎস জনগণ জানতে চাচ্ছে। আমি বলেছিলাম যে একটি দল তারা কার্যক্রম করছে, তার আয়ের উৎস আমরা জানার আগে বাংলাদেশের বড় বড় রাজনৈতিক দলগুলোর আয়ের উৎস জানা দরকার। সবাই তো আর জানায় না, প্রোগ্রাম শেষ করলে সবাই বলে না। কিন্তু আপনাকে এটা মানতে হবে যে আপনি অভিযুক্ত কোনো ব্যক্তির সম্পর্কে যদি এ ধরনের বড় অভিযোগ আসে, সেই ব্যক্তি আপনার দলের মধ্যে বড় পদ নিয়ে বসে থাকবে এবং সেটার জন্য ইনস্ট্যান্ট আপনার কমিটি গঠন করে তার সকল প্রকার তদন্ত হবে না, সেটা কিন্তু দলকে বড় ধরনের প্রশ্নের সম্মুখীন করবে। অতএব আপনারা প্রত্যেকটা জায়গায় যদি জাতিকে ভালো কিছু দিতে চান, দেখাতে চান, তাহলে আপনাদেরকে সবার আগে জনগণের কাছে এটার জবাব দিতে হবে। আমি আশা করব যে তানভীর আহমেদের বিরুদ্ধে যত অভিযোগ এটা মিথ্যা প্রমাণিত হোক, ভুল প্রমাণিত হোক, কিন্তু যদি সেটা সত্যই হয় তাহলে বুঝতে হবে আমাদের এই রক্তে ভেজা বাংলাদেশ, 2000 মানুষের রক্তের বিনিময়ে অর্জিত এই বাংলাদেশ, এবং এখনও কাতরাচ্ছে 30 থেকে 50 হাজার মানুষ যার হাত নাই, পা নাই, চক্ষু নাই, পঙ্গু, তাদের জীবনের এই বিনিময়, রক্তের বিনিময়ে যে দেশ গঠন হলো সেটা সঠিক লক্ষ্যে পুষতে পারবে না। সঠিক লক্ষ্যে নেয়ার জন্য সবার আগে আমাদেরকে সংশোধিত হয়ে বাংলাদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার বাংলাদেশ গঠন করতে হবে। আর সেটা গঠন করতে হলে এই যুবকদের বিকল্প নেই, তরুণদের বিকল্প নেই। আসুন, যে সমালোচনাটি হলো এই সমালোচনার প্রকৃত তথ্য উদ্ঘাটন করে জাতির সামনে উপস্থাপন করুন। আর এটা যদি সত্যই হয় তাহলে বুঝতে হবে সর্ষের মধ্যে ভূত কিন্তু এখনো বসে আছে, যায়নি, ছাড়াতে পারেননি। ছাড়াতে না পারার পরিণাম হবে বাংলাদেশের রাজনীতিতে ভয়াবহ। কেউ ছাড় দিবে না, কেউ না। আপনার এই বাংলাদেশের সমগ্র রাজনৈতিক দল আপনাদের অপেক্ষায়, আপনারা যা করবেন সব একদম সিটি স্ক্যান করে করে জনগণের সামনে দেখানোর জন্য মানুষ বসে আছে। অতএব আসুন, চ্যালেঞ্জ গ্রহণ করুন, এই সকল দুর্নীতির প্রমাণ পেলে তাদেরকে ইনস্ট্যান্ট বহিষ্কার করুন এবং তাদের এই সকল দুর্নীতির টাকা আবার ফেরত এনে রাষ্ট্রীয় কারাগারে জমা দেওয়ার ব্যবস্থা করুন। আপনাদেরকে ধন্যবাদ। আমরা আজকে থেকে নাহিদ ইসলামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে নাহিদ ইসলামকে অবাঞ্ছিত ঘোষণা করলাম। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের সাথে যা হয়েছে, এই সার্জিদ আলম সেখানে গিয়ে যা করেছে, তার সাথে যারা ছিল তাদের প্রত্যেকের পরিচয় বেরিয়েছে, প্রত্যেকে ছাত্রলীগের সাবেক নেতা। রূপায়ণের যে আবাসন প্রকল্প, সেখানে সার্জিদ আলম কয়টা প্ল্যাট দখলে নিয়েছে? শুধু এই একটা প্রশ্নের জবাব দেখ। নাহিদ ইসলাম 3টা কারণে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিয়ে কথা বলতে পারে না। 5টা পর আমি একদম খুব সংক্ষেপে। এতক্ষণ আপনারা যার কথা শুনছিলেন তার নাম হচ্ছে ইসমাইল সম্রাট। জুলাই আগস্ট যেই অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানের সময় সারা বাংলাদেশে যে কয়েকজন সমন্বয়ক তারা আওয়ামী লীগ সরকারের পতন ঘটাতে সমন্বয় করেছেন, রাজপথে ভূমিকা রেখেছেন, তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে এই ছেলেটা, যার নাম হচ্ছে ইসমাইল সম্রাট। ভিডিওর প্রথমে আপনারা যে বক্তব্যগুলো শুনেছেন, এই বক্তব্যগুলো শোনার পরে সার্জিস অথবা নাহিদরা এই চ্যালেঞ্জটা তারা কি অ্যাকসেপ্ট করবে? এই যে রূপায়ণ টাওয়ারে সার্জিসের কতটা ফ্ল্যাট আছে বা দখলে নিয়েছে, ইভেন সাইফুর সাগর ভাইয়ের ফেস দ্য পিপল প্রোগ্রামে ইসমাইল সম্রাট যতগুলো অভিযোগ আনছে, প্রত্যেকটা অভিযোগের পেছনে সুস্পষ্ট চাঁদাবাজির গল্প আছে। ইসমাইল সম্রাট দাবি করছে তার কাছে ফোন আলাপ আছে, ইভেন সাক্ষ্য প্রমাণ আছে যে সার্জিসরা, নাহিদরা বিভিন্ন জায়গা থেকে কিভাবে এই দল পরিচালনার জন্য জোরপূর্বক বা কৌশলে ফেলে টাকা আদায় করেছেন। তো এখন কেন প্রকাশ করছেন না? ইসমাইল সম্রাটের বক্তব্য মান সম্মানের দিকে তাকাইয়া এখন আমরা প্রকাশ করছি না। তো অনেকের মধ্যে প্রশ্ন যে কেন ইসমাইল সম্রাটরা এখন খেপলো? ওই যে বৈষম্য বিরোধী যে আন্দোলন থেকে নাহিদদের উত্থান, সার্জিসদের উত্থান, সেই বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে যখন তারা এক্সিস্ট না এই কথাটা বলছে, তখনই এই ইসমাইল সম্রাটরা যারা সমন্বয়করা ছিলেন, সাবেক হয়েছেন, তারা মোটামুটি বিষয়টা নিয়ে প্রচন্ড খেপছেন যে আপনারা এই যে সিদ্ধান্তটা নিয়েছেন বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মকে বিলুপ্ত করা হবে, কার সাথে আলোচনা করছেন? আপনারা ঢাবির 7-8 জন যারা আছেন, যাই বানান, আপনারা এগুলোর প্রধান হন, আপনারা সিদ্ধান্ত নিয়ে এই বৈষম্য বিরোধী আন্দোলনের প্ল্যাটফর্মকে
বিলুপ্ত করার অধিকার আপনাদের কে দিয়েছে? একটা প্রশ্ন ছুড়ে দিয়েছে। ইভেন তাদের বক্তব্য যে ওই ঘটনার পর, মানে সরকার পতনের পর, সারা বাংলাদেশের যে ছাত্র জনতা ছিল সবাই সবার ঘরে ফিরে গেছে। মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় গেছে, শিবিরের তারা শিবিরে গেছে, বিএনপির তারা বিএনপি গেছে, আর্ম স্টুডেন্ট যারা কলেজে ফিরে গেছে। কিন্তু এই একটা সিন্ডিকেট যারা এই রাজনৈতিক দল তৈরি করছে, এদের উদ্দেশ্য হচ্ছে ক্ষমতা এবং ক্ষমতাকে ব্যবহার করে দুর্নীতি লুটপাট করা। অলরেডি তারা এগুলা করছে দাবি ইসমাইল সম্রাটের। তবে অনেকগুলা তথ্য সে দিয়েছে। আমি মনে করি এই দলটার অস্তিত্ব টিকায় রাখতে ইসমাইল সম্রাটের এই তথ্যগুলোর জবাব দেওয়া উচিত নাহিদ এবং সার্জিসদের। এমনকি ইসমাইল সম্রাট আরেকটা ঘোষণা দিছে যে আরেকটা দল আসতে পারে মার্কেটে নতুন করে। বাংলাদেশের মানুষ নতুন রাজনৈতিক দল চায়, শুধুমাত্র এই ডাবি কেন্দ্রিক বা নাহিদ কেন্দ্রিক তাদের যে সিন্ডিকেটটা আছে তারাই দল বানাবে, তারাই সব করবে, সেটা তা না। প্রাইভেটের ছাত্ররা, সাবেক সমন্বয়করা, তারা মিলে আরেকটা রাজনৈতিক দল আনতে পারে। তাহলে বুঝছেন পরিস্থিতি কোথায় যাবে। তবে খুবই গুরুতর অভিযোগ, যারা অভিযুক্ত হয়েছেন তাদের উচিত এটা নিয়ে ক্লিয়ার করা জাতিকে যে আসলে সমস্যা কি। আমি ওই দিন বলছিলাম যে আপনাদেরকে টাকা কে দেয়, আপনারা নাম প্রকাশ করছেন না, ভেজাল আছে, এই কথাটা ইসমাইল সম্রাটও বলছে। আশা করি সার্জিসরা উত্তর দিবে। পর্দার আড়ালে অনেক খেলা হচ্ছে বাংলাদেশে, আর পরিস্থিতি এত দ্রুত পরিবর্তন হচ্ছে যে কখন কি হবে সেটাই এখন বলা মুশকিল। তবে যেটুকু জানা যাচ্ছে, ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভালের মাস্টার প্ল্যান এবার প্রয়োগ হতে শুরু করেছে বাংলাদেশে। বাংলাদেশের সেনাপ্রধান তার কাজ শুরু করেছেন। গোপন সূত্রে খবর, ইতিমধ্যে ওয়াকারুজ্জামান বাংলাদেশের সেনাবাহিনীতে সেনা বিদ্রোহ করার অন্যতম কুচক্রী লেফটেন্যান্ট জেনারেল ফাইজুর রহমানকে গ্রেপ্তার করেছেন। আরো কয়েকজন আটক হতে পারে বলেও খবর। অন্যদিকে সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান যতদিন মধ্য আফ্রিকা সফরে ছিলেন, ততদিন ভারতের 4 জন প্রতিনিধি অতি গোপনে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থান করেছিলেন বলেও জানা যাচ্ছে। এই 4 জনই উচ্চপদস্থ সরকারি কর্মচারী। সূত্রের খবর, একজন ভারতীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় সেনাকর্তা এবং একজন ইন্টেলিজেন্স ব্যুরোর ডেপুটি ডিরেক্টর পদে রয়েছেন। বাকি 2 জনের পরিচয় গোপন রয়েছে। কেন তারা 4 দিন ঢাকায় অবস্থান করলেন, কেন তারা বাংলাদেশের সরকারি কোনো কর্তার সঙ্গে বৈঠক করলেন না, সেটা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। তবে কি শেখ হাসিনাকে ফেরানোর প্রস্তুতি শুরু করে দিল ভারত? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে ভারতীয় গণমাধ্যমে। মোহাম্মদ ইউনুস, যিনি নোবেলজয়ী অর্থনীতির অধ্যাপক, গবেষক, যার বিশ্বজোড়া খ্যাতি, তিনি বিশ্ব শান্তির জন্য নোবেল সম্মান পেয়েছিলেন। আর সেই অধ্যাপক ইউনুসই এবার চরম লজ্জার মুখে পড়তে পারেন। খুব শীঘ্রই তাকে পদ থেকে টেনে নামানো হতে পারে বলেই জানা যাচ্ছে গোপন সূত্রে। বর্তমানে বাংলাদেশের তদারকি সরকারের প্রধান উপদেষ্টা পদে রয়েছেন মোহাম্মদ ইউনুস। 7 মাসের বেশি সময় হতে চললেও তিনি সর্বোচ্চ ক্ষমতায় বসেছেন। কিন্তু বাংলাদেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো অবনতি হয়েছে। তার ক্ষমতায় আসার পর থেকেই বাংলাদেশের সংখ্যালঘু হিন্দু ও অন্যান্য সম্প্রদায়ের মানুষদের ওপর নেমে এসেছে নির্মম অত্যাচার। প্রথমে তা অপপ্রচার বলে দায় ঠেলার চেষ্টা হলেও কালক্রমে গোটা বিশ্বের সামনে চলে এসেছে সেই সত্য। এমনকি মোহাম্মদ ইউনুসও কিছুটা স্বীকার করে নিতে বাধ্য হয়েছিলেন। অথচ এই মানুষটাই গত বছরের 7ই আগস্ট ফ্রান্সের প্যারিস শহর থেকে বাংলাদেশের ঢাকায় অবতরণ করে কি বলেছিলেন, সেটা গোটা বিশ্বের মানুষ শুনেছিলেন। এখানে থাকবে সকলের আকাঙ্ক্ষা পূরণের অধিকার। অরাজকতার বিষ বাষ্প এখন যেই ছড়াবে, বিজয়ী ছাত্র জনতা সহ মুক্ত মানুষের আইন শৃঙ্খলা বাহিনীর পূর্ণ শক্তি তাকে ব্যর্থ করে দেবে। নিষ্ঠুর স্বৈরাচারী সরকার দূর হয়ে গেছে। কাল সূর্য উদয়ের সঙ্গে সঙ্গে গণতন্ত্রের, সুবিচারের, মানবাধিকারের, নির্ভয়ে মত প্রকাশের পূর্ণ স্বাধীনতার জন্য সকলের স্বাচ্ছন্দ্যে জীবন ধারণের সুযোগ প্রদানের সচেষ্ট সরকারের ঘনিষ্ঠ সান্নিধ্য ও সহমর্মী পরশ দলমত নির্বিশেষে সবাই উপভোগ করবেন। এটাই আমাদের লক্ষ্য। আমাদেরকে এই লক্ষ্য পূরণে সাহায্য করুন। সারা বিশ্ব আজ অবাক হয়ে বলছে, সাবাস বাংলাদেশ, সাবাস বাংলাদেশের ছাত্র জনতা। আমরা এই অর্জনটাকে আর অনেক দূর নিয়ে যেতে চাই। আমাদের ছাত্র জনতার জন্য কিছুই অসম্ভব নয়। আমাদের তরুণরা অসম্ভবকে সম্ভব করতে পারে, তারা সেজন্য প্রতিজ্ঞাবদ্ধ।
যদি আমরা ঐক্যবদ্ধ থাকি, ধ্বংসাত্মক কর্মকাণ্ড থেকে দূরে থাকি, সবার জন্য মুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারি, আমাদের বিজয় অবশ্যই হবে। মহান আল্লাহ আমাদের সহায়। শেখ হাসিনার পতনের পর বাংলাদেশের প্রধান উপদেষ্টার পদে বসে মোহাম্মদ ইউনূসের বলা এই কথাগুলি যে কতটা মিথ্যে ছিল সেটা বোঝা গেল 6 মাসের মধ্যেই। তার আমলে বাংলাদেশ হয়ে উঠেছে জঙ্গিদের স্বর্গরাজ্য। তিনি ক্ষমতায় এসেই জামাত শিবিরের কথা মতো একে একে শীর্ষ জঙ্গি নেতাদের জেল থেকে ছেড়ে দিলেন। বহু জঙ্গি ও খুনের দায়ে সাজাপ্রাপ্ত আসামি জেল ভেঙে পালিয়ে গেলেন। অথচ মোহাম্মদ ইউনূসের তদারকি সরকার তাদের ধরার চেষ্টাই করলেন না। ফলে ধীরে ধীরে বাংলাদেশে বেড়ে গেল মব কালচার, অর্থাৎ জনতায় আইন হাতে তুলে নিতে শুরু করলো। এই জনতা যে সে জনতা নয়, রীতিমতো তহিরি জনতা, যারা ধর্ম রক্ষার নামে যখন তখন রাস্তাঘাটে গণধোলাই দিতে শুরু করলেন। কিন্তু ইউনূসের পুলিশ প্রশাসন কিছুই বলল না। আবার হিন্দু বা খ্রিস্টান সম্প্রদায়ের মানুষদের উপর নেমে এলো অকথ্য অত্যাচার। ইউনূস ও তার সরকার দেখেও মুখ ফিরিয়ে নিল। অথচ এক হিন্দু সন্ন্যাসী অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়াতেই ফুঁসে উঠলেন ইউনূস। শান্তির জন্য নোবেলজয়ী মোহাম্মদ ইউনূস। সেই সন্ন্যাসীকে বিনা বিচারে মিথ্যে মামলায় দিনের পর দিন জেলে রাখার ব্যবস্থা করেছেন তিনি। সারা বিশ্ব ছিছি করলেও তিনি আদতে জামায়াতে ইসলামের নেতাদের মুখের উপর কথা বলতে পারছেন না বা কথা বলছেন না। এবার তার মুখোশ খুলতে চলেছে, আর তা খুলবেন শেখ হাসিনা। শেখ হাসিনা পালিয়ে ভারতে এসে আশ্রয় নেওয়ার পর থেকে ভারত সরকার খুব একটা বাংলাদেশের আভ্যন্তরীণ বিষয়ে নাক গলায়নি। তবে কেন্দ্রীয় সরকার শেখ হাসিনাকে যে আশ্রয় দিয়েছে সেটা অকপটে স্বীকার করেছে। বাংলাদেশের তরফে বহুবার সরকারি ও মৌখিকভাবে হাসিনার প্রত্যর্পণ চাওয়া হয়েছে, কিন্তু ভারত কোনোভাবেই তার জবাব দেয়নি। কিন্তু সরকারিভাবে ভারত বহুবার সে দেশের সংখ্যালঘুদের উপর অত্যাচার বন্ধ করার আর্জি জানিয়ে কঠোর ব্যবস্থা গ্রহণের বার্তা দিয়েছিল। এমনকি যে সমস্ত জঙ্গি নেতারা জেল থেকে ছাড়া পেয়েছিল, ভারত তারও প্রতিবাদ জানিয়েছিল। ভারতের বিদেশ মন্ত্রক ঘুরিয়ে মোহাম্মদ ইউনূসকে এই দুটি বিষয়ে বারবার সতর্ক করেছিল, কিন্তু মোহাম্মদ ইউনূস তা কানেই নেননি। বরং উল্টে বহুবার ভারতকে আক্রমণ করেছেন, প্রচ্ছন্ন হুমকি দিয়েছেন। ভারতের 7 সিস্টার্স বা উত্তর পূর্বাঞ্চলীয় 7টি রাজ্যকে নিয়ে ভারতকে সতর্ক করে হুঁশিয়ারি দিয়েছিলেন, যা মোটেই ভালোভাবে নেয়নি ভারত সরকার। ফলে তখন থেকেই হাসিনাকে স্বমহিমায় দেশে ফেরানো এবং মোহাম্মদ ইউনূসকে বাগে আনার পরিকল্পনা হয়। আর এই দায়িত্ব বর্তায় ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা তথা ভারতের জেমস বন্ড অজিত ডোভালের কাঁধে। জানা গিয়েছে তিনিও 3 পয়েন্ট মাস্টার প্ল্যান তৈরি করেছেন। এবার সেটা প্রয়োগও করা শুরু করেছেন। বাংলাদেশের সেনাপ্রধানকে গ্রেপ্তার বা মেরে ফেলা চক্রান্ত ফাঁস করে একদিকে যেমন তাকে বাঁচিয়ে দিয়েছেন ভারতীয় গোয়েন্দারা, তেমনি তার অবর্তমানে ঢাকায় উপস্থিত ছিলেন 4 জন রহস্যজনক ভারতীয় কর্মকর্তা। সামরিক বিশেষজ্ঞদের অনুমান এই 4 জন গিয়েছিলেন শেখ হাসিনার জন্য ঢাকায় একটি উপযুক্ত বাসা খোঁজার জন্য। খুব শীঘ্রই হাসিনাকে বাংলাদেশে ফেরাবে ভারত, আর তার নিরাপত্তা যাতে অটুট থাকে তাই ঢাকা শহরে একটা উপযুক্ত বাসা প্রয়োজন, যেখানে হাসিনার উপর সহজে হামলা করা সম্ভব হবে না। পাশাপাশি জানা যাচ্ছে তারা অতি গোপনে ঢাকার পুরনো বিমানবন্দর বা তেজগাঁও সামরিক বিমান ঘাঁটিও পরিদর্শন করে এসেছেন। সেনাপ্রধানের বিমান যেখানে অবতরণ করিয়ে একটা মহড়াও দেওয়া হয়েছে, যাতে শেখ হাসিনার বিমান নিরাপদে তেজগাঁও বিমানবন্দরে অবতরণ করতে পারে। ফলে যে কোনো দিন টুক করে বাংলাদেশে ঢুকে পড়বেন শেখ হাসিনা, ঠিক যেমনটা তিনি দাবি করেছিলেন সোশ্যাল মিডিয়ায়। আর রইল মোহাম্মদ ইউনূস, সম্ভবত তাকে পালানোর আর কোনো সুযোগ দেওয়া হবে না। খুব শীঘ্রই তাকে গ্রেপ্তার করা হবে, কারণ তিনি বিগত 7 মাসে যা যা করেছেন তার এক একটা করে হিসেব বুঝে নেবেন শেখ হাসিনা। ব্যুরো রিপোর্ট, নিউজ বর্তমান। শেখ হাসিনা আবারও কথা বলে যাচ্ছেন, উনি কথা বলে যাবেন এটা বোঝা যায়, এবং সেই প্রবণতা, সেই তার কথা বলার ফ্রিকোয়েন্সি বাড়ছে, এবং আমরা ধারণা করতে পারি সামনের দিকে এটা আরও বাড়বে, এবং হতেও পারে তার চেহারা মধ্যে হতাশা, তার পরাজিত যে অ্যাটিটিউড সেটা যদি সরে গিয়ে থাকে, তিনি হয়তো ভিডিওতেও সামনে আসবেন। এটা আমাদের জন্য নিশ্চিতভাবেই, আমাদের এই সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ, এই নারীর মুখ বন্ধ করা।
তা করতে পারতে হবে অ্যাট এনি কস্ট। কিন্তু উনি যে বক্তব্য দিচ্ছেন সেটা নিয়ে একটু কথা বলা দরকার। উনি গত 24 ঘন্টার মধ্যে অন্তত দুবার কথা বলেছেন। আওয়ামী লীগের অফিসিয়াল পেজে একটা ওয়েবিনারে যুক্ত হয়ে তিনি তাদের ভাষার তথাকথিত ভুক্তভোগীদের সাথে কথা বলেন। এর আগেও একবার তিনি বলেছেন। আরেকটা হচ্ছে একটা বক্তব্যের মতো নারীদের ওপরে সহিংসতা বিষয়ে। বিশেষ করে যেই ওয়েবিনারটার কথা বলছিলাম, যেখানে বিভিন্ন লোকজনের সাথে তিনি কথা বলেছেন, সেটার শুরুতে তিনি একটা বক্তব্য দিয়েছেন। তাতে এটা মনে হবার যথেষ্ট কারণ আছে যে শেখ হাসিনা ভয় পেয়েছেন। হ্যাঁ, কি ভয় পেয়েছেন সেটা নিয়ে কথা বলবো। তার আগে আরও কয়েকটা ইস্যু নিয়ে একটু কথা বলা দরকার, যেটা আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। উনি প্রায় একটা কথা বলেন যে এটা চক্রান্ত, মানে ডক্টর ইউনূস চক্রান্ত করে তাকে ক্ষমতাচ্যুত করেছেন। এই ক্ষেত্রে ডক্টর ইউনূসের একটা বক্তব্য তিনি ব্যবহার করেন, মেটিকুলাসলি ডিজাইনড বা প্ল্যান্ড একটা মুভমেন্ট। উনি বলছেন তার মাস্টার মাইন্ডদেরকে দিয়ে তিনি মেটিকুলাসলি প্ল্যান করে এই মুভমেন্ট ঘটিয়েছেন, ষড়যন্ত্র করেছেন, চক্রান্ত করেছেন। আমি পাল্টা ওভাবে ভাবার চিন্তা করছি, আচ্ছা শেখ হাসিনাকে যদি কেউ চক্রান্ত করে, তাত্ত্বিকভাবে ধরে নিচ্ছি তর্কের খাতিরে, চক্রান্ত করে ষড়যন্ত্র করে তাকে ক্ষমতাচ্যুত করত, আমাদের কি খারাপ লাগতো? আমার একটা স্মৃতি মনে পড়লো, টকশো করি তখন আওয়ামী লীগের লোকজনের সাথে, এখনও করি, কিন্তু তখন আওয়ামী লীগের লোকজন সাথে থাকতো। এই 2022-23 সালের দিকে যখন আওয়ামী লীগের ওপরে আমেরিকা প্রচুর চাপ প্রয়োগ করছে, তখন আওয়ামী লীগের এক নেতা বলছিলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। শেখ হাসিনা ষড়যন্ত্র কথাটা খুব বলতেন। প্রত্যেকটা স্বৈরাচার এই ধরনের আলাপ দেয়, বিশেষ করে যারা কিছু কিছু ক্ষেত্রে, আমি বহুবার বলেছি আওয়ামী লীগ আসলে একটা মাফিয়া রেজিম, কিন্তু সে কতগুলো ফ্যাসিস্টের টুল ব্যবহার করতো, তার মধ্যে একটা শত্রুর প্রতিমূর্তি তৈরি করা, ষড়যন্ত্র হচ্ছে, তার বিরুদ্ধে তাকে দাঁড়াতে হবে, সেটা বলার চেষ্টা করতো। তখন আমি একদিন অন রেকর্ড টকশোতে তাকে বলেছিলাম, আপনারা ষড়যন্ত্র করে ক্ষমতায় আছেন, আপনাদেরকে যদি ষড়যন্ত্র করেও ক্ষমতা থেকে সরানো যায়, কেউ সরায়, আমি তার সাথে আছি। আমি এভাবে যদি জিজ্ঞেস করি, শেখ হাসিনা একটা অভাবনীয়, অসামান্য, অসাধারণ, এই ভূমিতে কখনো এই রকম গণ অভ্যুত্থান হয়নি, সেটার মাধ্যমে পরাজিত হয়েছেন, পালাতে বাধ্য হয়েছেন। কিন্তু শেখ হাসিনাকে যদি সামরিক, একেবারে সরাসরি সামরিক কুয়ের মাধ্যমে তার পতন হতো, এই দেশের জনগণ কি সেটাকে ওয়েলকাম করতো না? করত। সুতরাং শেখ হাসিনা এই যে আলাপ করছেন, মানে আমি তাদের ন্যারেটিভের দুর্বলতা দেখছি। তাদেরকে নিশ্চয়ই বিরাট থিঙ্ক ট্যাঙ্ক মিলে এইসব বুদ্ধি টুদ্ধি দিচ্ছে, তিনি সহ বসে তাদের কী কে জানি আছে। এবং আমি খেয়াল করছি তাদের কিছু লোকজন একসময় 71 টিভিতে বসে বসে আলাপ করতো, তারা এখন সব মাঠে নেমেছে, নিজেদের ইউটিউব চ্যানেল খুলে দেখলাম একই ধরনের আলাপ টালাপ করছেন। তো তারা মিলে তাকে বুদ্ধি দিয়েছে এটাকে চক্রান্ত বলার। মাই গড, এত স্টুপিড তারা, মানে পরাজয় তাদেরকে এতটাই ভ্যাবাচাকা খাইয়ে দিয়েছে যে এখন আর মাথাও কাজ করছে না। সম্ভবত চক্রান্ত করে হোক আর যেভাবেই হোক, যেভাবেই হোক, জাস্ট শেখ হাসিনার পতনের জন্য মানুষ অধীর আগ্রহে বসেছিল, অথচ এটাকে যুক্তি হিসাবে আনা হয়। আর দু একটা ইস্যু বলে তার ভয় পাওয়ার ব্যাপারটা বলবো। বরাবরের মতো কি অপরাধ করেছি আমি, কি অপরাধ করেছে আওয়ামী লীগ, সকল কিছু উন্নয়নে ফিরিস্তি দেওয়ার চেষ্টা করেন। কয়েকটা কথা তার মুখস্থ আছে, মাথা পিছু আয় কোথায় কি হয়েছে, কোথায় কি ভাতা দেওয়ার ব্যবস্থা করেছেন, এসব আলাপ, এসবের মধ্যে কি চুরি কি বাটপারি হতো এগুলো আমরা জানি, সেগুলো খণ্ডাতে যাচ্ছি না। এগুলো বলে বারবার এটাই কি তাহলে আমাদের অপরাধ? আমরা দেশকে উন্নত করতে চেয়েছি, আমি দেশকে ঘুমাই, উনি নাকি ঘুমান নাই, জেগেছিলেন, এই সেই নানান কথাবার্তা বলে অপরাধ, উনি অপরাধ করেন। এই জন্য আমরা প্রায় বলি, কেউ কেউ মনে করেন যে তার মধ্যে কোনো আকারে ইঙ্গিতেও ক্ষমা চাওয়ার কোনো বোধ নেই। যিনি অপরাধী করেননি তার ক্ষমা চাওয়ার বোধ থাকবে। রাদার তার ভাষ্য মতে, আমি ভিডিওটা কমেন্টে দিয়ে দেব, তার ভাষ্য মতে আসলে আমাদেরই ক্ষমা চাওয়া উচিত, কারণ এত উন্নয়নের পরও তাকে আমরা ঘাড় ধরে ক্ষমতাচ্যুত করেছি। শুধু তাই না, তাকে ভারতে পালিয়ে যেতে বাধ্য করেছি আমরা, আমাদেরই ক্ষমা চাওয়া উচিত, সেটা বলেছেন। তারপরে আওয়ামী লীগের কোনো সমস্যা নেই, অথচ আওয়ামী লীগের বিরুদ্ধে মামলা করা হচ্ছে। এবং মজা লাগে আজকে এই জিনিসটা ভাবতে, অজ্ঞাতনামা আসামির কথা বলছেন। বহু জায়গায় ঘটনা ঘটেছে, এটা তো সত্য। এই যে 4 আগস্ট আমরা ক্লিয়ারলি মনে করতে পারি, যখন আওয়ামী লীগ নেমেছে, হাজারে হাজারে আওয়ামী লীগের ক্যাডার অস্ত্র নিয়ে রাস্তায় নেমেছিল। সো মামলা হলে সেখানে অজ্ঞাতনামা আসামি থাকবে। কিন্তু মজাটা হচ্ছে এই অজ্ঞাতনামা আসামি নাম দিয়ে হয়রানির ইতিহাস তিনি তৈরি করেছিলেন। আমরা বাংলাদেশে অজ্ঞাতনামা আসামি থাকবে, কারণ অনেকে এই তদন্তে বেরিয়ে আসবেন, কিন্তু কোনো মানুষ হয়রানির শিকার হোক এই বাংলাদেশে আমরা চাই না। এমনকি আওয়ামী লীগের লোকও
মিথ্যা হয়রানির শিকার হোক চাই না। আমরা শেখ হাসিনার বিভৎস অবিচারকে ন্যায় বিচার দিয়ে প্রতিশোধ নিতে চাই, সত্যিই চাই, আমি অন্তত চাই। আগে একটা কথা বলেছিলাম, আবার একটু যোগ করতে চাই। তিনি দেশকে উন্নয়নশীল দেশে নিয়ে গেছেন, মানে এলডিসি গ্র্যাজুয়েশনের কথা বলছেন। এই আলাপে আজকে ঢুকছি না, একদিন কথা বলবো। এলডিসি গ্র্যাজুয়েশন ফুটানি দেখানোর জন্য এলডিসি গ্র্যাজুয়েশন করে আমরা আসলে আমাদের ক্ষতি করেছি, বড় ক্ষতি করেছি, সেটা এখন আমরা হাড়ে হাড়ে টের পাবো। কিন্তু যে কথাটা বলছিলাম, তার বাবা স্বল্পোন্নত দেশ হিসেবে রেখে গেছেন, তারপর তিনি এসে এলডিসি, মাঝখানে কেউ কিছু করেনি। মানে আমাদেরকে এত স্টুপিড মনে করেন। আমি আগে একদিন বলেছি, অনেকে হয়তো শুনেনি, তাই আজকে একটু যোগ করি। সেটা হচ্ছে সবচেয়ে খারাপ অবস্থাটাই হচ্ছে এলডিসি। স্বল্পোন্নত দেশ, সব দেশ স্বল্পোন্নত। বরং বাংলাদেশ শেখ মুজিবের সময়ই, স্বাধীনতার পরপরই এলডিসিতে থাকার কথা ছিল না। এলডিসি গ্র্যাজুয়েশনের বেসিক হচ্ছে 3টা যোগ্যতার মধ্যে 2টো যদি কেউ অর্জন করে। একটা হচ্ছে মাথাপিছু আয়ের একটা ব্যারিয়ার আছে, একটা হচ্ছে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স, এর মধ্যে আবার অনেকগুলো সাব কম্পোনেন্টস আছে, আর একটা হচ্ছে ভালনারেবিলিটি বা ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স। এই 3টার মধ্যে 2টো যদি কেউ গ্র্যাজুয়েট করে, সে এলডিসি গ্র্যাজুয়েট হয়ে যাবে। আরেকটু কিন্তু আছে, সেটা হলো মাথাপিছু আয় যদি কেউ ডাবল করে ফেলতে পারে, তাহলে ওই একটা দিয়ে তার এলডিসি গ্র্যাজুয়েশন হয়ে যেতে পারে। তার চাইতেও জরুরি কথা, কোনো রাষ্ট্রের জনসংখ্যা যদি 7 কোটি অ্যান্ড অ্যাবভ হয়, সেই রাষ্ট্রের এলডিসি হবারই কথা না। মানে বাংলাদেশ এলডিসি না, এই শুধুমাত্র যত গরিবই হই না কেন, আমাদের বাকিগুলোতে হিউম্যান অ্যাসেট ইন্ডেক্স বা ইকোনমিক ভালনারেবিলিটি ইন্ডেক্স আমাদের যতই খারাপ অবস্থা থাকুক না কেন, এই 7 কোটি জনসংখ্যার জন্যই আমাদের সোকল্ড উন্নয়নশীল দেশ এলডিসি গ্র্যাজুয়েশন আসলে এইভাবে আমরা বলবো হয়ে যাবার কথা ছিল। সুতরাং তার বাবার, উনি ক্রেডিট নেন, তার বাবা বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ হিসেবে তৈরি করে রেখে গেছেন। ওই যে সবাইকে একসময় তাই তো ছিল, উনি যখন ক্ষমতায় বসে বসে এগুলো বলতেন, কিছু লোকজন হাততালি দিত, কি অসাধারণ কথা বলেছেন, আশপাশে বলতো। এখন উনি মনে করছেন একই কথা বলে পার পাওয়া যাবে, এবং খুব অবিশ্বাস্যভাবে, মানে আমি নিজেও আসলে জানি না, তার এই ন্যারেটিভ এই দেশের জনগণ মুহূর্তে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করে। কিন্তু তার দলের লোকজনও কি এই ন্যারেটিভ খায় আমি আসলে জানি না। তো আসলে এই বক্তব্য দিচ্ছেন মূলত তার দলের লোকজনকে চাঙ্গা রাখতে, এবং কেউ কেউ ধারণা করেন, আমার কাছে এটা যৌক্তিকও মনে হয়, তিনি কথা বলছেন মূলত তাকে বাদ দিয়ে বাংলাদেশে আওয়ামী লীগ যারা আছেন, কারণ তিনি এবং টপ লিডার্স, মধ্যপর্যায়ের নেতাসহ সব তো ভারতে পালিয়ে আছেন। আমি কিছুদিন আগে একটা ভিডিওতে বিবিসি বাংলার একটা রিপোর্টকে উল্লেখ করে আপনাদেরকে জানিয়েছিলাম, টপ লিডার্স, যার মধ্যে এমপি, মন্ত্রী এবং জেলা পর্যায়ের প্রেসিডেন্ট, জেনারেল সেক্রেটারি মিলে প্রায় 200-র মতো মানুষ ভারতে পালিয়ে আছেন। আর মধ্যপর্যায় সহ উপজেলা লেভেলের নেতা ধরলে 1000 নেতা, আর তাদের কর্মী হিসাব করলে তো হাজারে। সুতরাং এই মুহূর্তে বাংলাদেশে কেউ আওয়ামী লীগকে করে ফেললে, আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে আপনারা সবাই দেখেছেন, ভিডিওটি দেখে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা চেষ্টা করি সারা দেশে যে পরিস্থিতি চলতেছে তারই ধারাবাহিকতা, যে ভিডিওগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম আমরা পাই, সেগুলো আপনার মাঝে বিভিন্নভাবে মানে তুলে ধরার চেষ্টা করি। এখানে আমাদের ব্যক্তিগত কোনো মতামত নাই। অবশ্যই ভালো লাগবে, অবশ্যই শেয়ার করে দেবেন। চ্যানেল নতুন থাকলে চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। এরকম চলা করতে সবার রাখবেন। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।